আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ইরানের সাথে সমঝোতা ইস্যুতে ধৈর্য ট্রাম্প, 24 ঘন্টার আলটিমেটাম। পাল্টা প্রস্তুত তেহরান, আগ্রাসন ঠেকাতে প্রস্তুত আইআরজিসি। ইসরায়েলের আকাশে রহস্যময় ধোঁয়া নিয়ে তোলপাড়, মাশরুম ক্লাউডের পাশাপাশি জেরুজালেমের বিস্তীর্ণ অঞ্চলে জোরালো কম্পন অনুভূত। ভারতের মধ্যপ্রদেশে হাজার বছরের পুরনো মসজিদকে মন্দির ঘোষণায় বিতর্ক। হিন্দু মুসলিম বিভাজন তৈরির অভিযোগ কংগ্রেসের। হিন্দু বিরোধী অবস্থান বলছে বিজেপি। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। ইরানের সাথে সমঝোতায় রীতিমতো ধৈর্যহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন 24 ঘন্টার মধ্যে পুনরায় সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে। শান্তি প্রস্তাবের দ্রুত প্রতিক্রিয়া না জানালে ইরান পড়বে চরম প্রতিকূলতার মধ্যে। অবশ্য নিজ অবস্থানে অনড় তেহরান জানিয়েছে আগ্রাসন মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন। শিগগিরই ঘোষিত হবে হরমুজে নৌযান চলাচলের নতুন পরিকল্পনা। এদিকে বিবাদমান পক্ষগুলোকে সমঝোতায় আনতে ইরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার টেবিলে ইরানকে বসাতে রীতিমতো ধৈর্যহারা মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ফের তেহরানকে সতর্ক করেন ট্রাম্প। বলেন, পুনরায় সামরিক পদক্ষেপ শুরুর বিষয়ে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র। সোশ্যাল হ্যান্ডেল এক্সে কাম বিফোর দ্য স্টর্ম শিরোনামে পোস্ট করেন একটি এআই জেনারেটেড ছবিও। ইরানের পারমাণবিক কার্যক্রমের সময়সীমা ও শান্তি আলোচনার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলছে। তবে দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে চরম বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে ইরানের জন্য। অবশ্য নিজ অবস্থানে অনড় ইরানও। যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত আইআরজিসি। পাল্টা এক্স পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধের আকাশছোঁয়া খরচ বহন করতে হবে ওয়াশিংটনকেই। শিগগিরই হরমুজে নৌযান চলাচলের নতুন পরিকল্পনার কথাও জানানো হয়। প্রযুক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হবে টোল আদায়ের বিষয়টিও। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীদের অধিকারের বিষয়টিও রাখা হবে বিবেচনায়। ওয়াশিংটন তেহরানকে সমঝোতায় আনতে দৃঢ় পাকিস্তানও। শনিবার শান্তি চুক্তির পরবর্তী সময়সূচি নিয়ে আলোচনা করতে তেহরান পৌঁছান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমিনির সাথে বসেন বৈঠকে। আলোচনা ছাড়াও সীমান্তে বাণিজ্য বৃদ্ধি, সহযোগিতার জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও বিস্তর আলোচনা করেন দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দুপক্ষের টানাপোড়েনে স্থবির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ। ইরানি বন্দরগুলোয় আটকা বহু দেশের জ্বালানি ও পণ্যবাহী কার্গো। মার্কিন সেন্টকম জানিয়েছে, এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে রুট পাল্টেছে অন্তত 78টি জাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শান্তি আলোচনা থমকে যাওয়ায় ইরানে আরো জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্য বিষয়ক 2 মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এই সামরিক অভিযান শুরু হতে পারে আগামী সপ্তাহে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবকাঠামোতে হামলার তীব্রতা বাড়ানো, খার্ক দ্বীপ দখল সহ একাধিক বিকল্প রয়েছে পেন্টাগনের বিবেচনায়। শান্তি আলোচনার লক্ষ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানে দুদেশের শীর্ষ নেতারা এক টেবিলে বসলেও ব্যাপক মতপার্থক্যের কারণে হয়নি কোনো সমঝোতা। এরপর দফায় দফায় শর্ত পাল্টা শর্তের বেড়াজালে আটকে আছে শান্তি চুক্তি। আলোচনা থমকে যাওয়ায় আবারও দেশটিতে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মধ্যপ্রাচ্য বিষয়ক 2 মার্কিন কর্মকর্তার বরাতে সেখানে বলা হয়েছে, আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই নির্ধারিত হবে পরবর্তী পদক্ষেপ।
প্রতিবেদন অনুযায়ী ইরানের অবকাঠামো ও সামরিক স্থাপনায় আরও জোরালো হামলা, হরমুজ প্রণালীর আশপাশে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার মতো বিকল্প বিবেচনায় রয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরের খার্ক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখলের বিষয়টিও রয়েছে বিবেচনায়। একই সঙ্গে পারমাণবিক স্থাপনা থেকে সংবেদনশীল উপাদান উদ্ধারে বিশেষ বাহিনী ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ অপারেশনের বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানানো হয়। তবে বিশ্লেষকরা বলছেন, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলনে রয়েছে ঝুঁকি। ইরানের স্থলবাহিনীর প্রতিরোধেও রয়েছে ব্যাপক হতাহতের শঙ্কা। এদিকে এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, নতুন করে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এখন মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতির মাঝে লেবাননে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় একদিনে 30টিরও বেশি হামলা চালিয়েছে আইডিএফ। প্রাণ হারিয়েছে অন্তত 18 বেসামরিক। আল মানসুরি এলাকায় কয়েকটি শহরে একযোগে গোলাবর্ষণ করেছে আইডিএফ। পূর্ব নাবতিয়ে, ইহমোর আর নুন সহ বেশ কয়েকটি স্থানে চালানো হয়েছে বিমান ও ড্রোন হামলা। ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা ছেড়ে সিডন ও বৈরুতের দিকে আসছে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। শনিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে আরও 45 দিনের জন্য, যার তোয়াক্কা না করেই লেবাননের নারকীয়তা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রহস্যময় মাশরুম ক্লাউডের দেখা মিলল ইসরায়েলের আকাশে। জেরুজালেমের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে জোরালো কম্পন। ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের এক পরীক্ষা কেন্দ্রে হয়েছে বিস্ফোরণ। দাবি করা হচ্ছে পূর্ব পরিকল্পিত উপায়ে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। সাধারণত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে এ ধরনের মাশরুম আকৃতির মেঘ দেখতে পাওয়া যায় বিস্ফোরণ স্থলে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে অধিকৃত জেরুজালেমের বিস্তৃত এলাকা। ঘটনার উৎপত্তিস্থল বেইত শেমেশ শহর। বিস্ফোরণের ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় বিশাল বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির বিশাল ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে, যা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। সাধারণত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা কিংবা বড় ধরনের রাসায়নিক কোনো বিস্ফোরণ ঘটলে এ ধরনের মাশরুম ক্লাউড দেখা যায়। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান তোমারের পরীক্ষা কেন্দ্রে বিস্ফোরণটি হয়েছে, যেখান থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো সিস্টেমসের জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরি করা হয়। তবে অঞ্চলটিতে ইসরায়েল কোনো বিশেষ ধরনের অস্ত্রের পরীক্ষা করেছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রতিষ্ঠানটির দাবি, বিস্ফোরণটি পূর্ব পরিকল্পিত পরীক্ষা ছিল। এদিকে এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 দাবি করেছে, মূলত কয়েক হাজার কিলোমিটার পাল্লার রকেটের প্রোপেল্যান্টের পরীক্ষা চালানো হয়েছিল সেখানে। অনিক রহমান, যমুনা নিউজ। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে কারাকাস। শনিবার দেশটির অভিবাসন সংস্থা এই বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে কারাকাস থেকে আটক হন সাব। 54 বছর বয়সী এই ভেনেজুয়েলান ব্যবসায়ী মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যায়। 2020 সালে যুক্তরাষ্ট্রে আটক হন তিনি। তবে 2023 সালে ভেনেজুয়েলায় আটক মার্কিন বন্দীদের বিনিময়ে তাকে মুক্ত করে মার্কিন প্রশাসন। তবে এবছর আটকের পর আবারও তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মাদুরোর অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন সাব। ভারতের হাজার বছরের পুরনো কামাল মাওলা মসজিদের স্থানকে মন্দির ঘোষণাকে কেন্দ্র করে বিভক্ত ভারত। মধ্যপ্রদেশের হাইকোর্টের এই রায়কে ঐতিহাসিক বলছে হিন্দু সম্প্রদায়। এরই মধ্যে মসজিদ প্রাঙ্গণে পূজা অর্চনাও শুরু করেছে তারা। এদিকে হতাশ মুসলিমদের আশা, ন্যায় বিচার পাবেন সুপ্রিম কোর্টে। এদিকে বিতর্কিত রায়ের মাধ্যমে বিজেপি সরকারের বিরুদ্ধে হিন্দু মুসলিম বিভাজন তৈরির অভিযোগ তুলেছে কংগ্রেস। বিজেপির পাল্টা দাবি, হিন্দু বিরোধী অবস্থান নিয়েছে সরকার বিরোধীরা। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধর জেলায় অবস্থিত হাজার বছর পুরনো ভোজশালা কামালমালা মসজিদ। ঐতিহাসিক স্থানটি দীর্ঘদিন ধরে ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে। 2003 সালের এক আদেশে ভোজশালা কমপ্লেক্সে শুক্রবার নামাজ এবং মঙ্গলবার ও বসন্ত পঞ্চমীতে পূজার অনুমতি দেওয়া হয়েছিল।
বিরোধপূর্ণ এই ঐতিহাসিক স্থান নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিতর্কিত রায় জন্ম দিয়েছে ব্যাপক বিতর্কের। ভোজশালা কামাল মাওলা মসজিদের স্থানকে সরস্বতী মন্দির বলে রায় দেওয়ার পর এই ইস্যুতে বিভক্ত এখন ভারত। এরই মধ্যে প্রাঙ্গণটিতে পূজা শুরু করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সভাপতি আদালতের এমন রায়ে হতাশ মুসলিম সম্প্রদায়। এখন সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা তাদের। ভোজশালা মামলায় হাইকোর্টের রায়ে মুসলমানরা হতাশ। শত শত বছর ধরে মুসলমানরা সেখানে অবস্থিত মসজিদে নামাজ আদায় করে আসছেন। যথেষ্ট প্রমাণ ও ঐতিহাসিক নথিপত্রের উপর ভিত্তি করে আমরা আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টে ন্যায়সঙ্গত রায় পাব। বিতর্কিত রায়ের সমালোচনা করছে বিরোধী দল কংগ্রেস। তাদের অভিযোগ, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মন্দির থাকার প্রমাণ খুঁজে না পেলেও আদালতের মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী তাদের অধীনে থাকা মসজিদ, মন্দির, গুরুদ্বারা বা গির্জা কোথাও উপাসনার কোনো আইনি বিধান নেই। তারা ওই স্থানটিতে একটি সমীক্ষা চালিয়েছিল, সেখানে মন্দির থাকার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। হিন্দু মুসলিম বিভাজন ছাড়া বিজেপির অন্য কোনো এজেন্ডা নেই। এই অবস্থায় বিজেপির পাল্টা দাবি, হিন্দুদের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে কংগ্রেস। ভোজশালা মামলায় আদালত হিন্দুদের পক্ষে রায় দেয়ায় কংগ্রেস এত ক্ষুব্ধ কেন? তারা এতটাই হিন্দু বিরোধী হয়ে গেছে যে হিন্দুরা আদালতের মাধ্যমে তাদের সাংবিধানিক অধিকার আদায় করে নিলেও দলটি তার বিরোধিতা করছে। তবে রায়ে আদালত জানিয়েছে মুসলমানরা মসজিদের জন্য রাজ্য সরকারের কাছে বিকল্প জমি চাইতে পারবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রচলিত অস্ত্রের তুলনায় স্বল্প খরচে ড্রোন ধ্বংসে যুদ্ধ বিমানে বিশেষ প্রতিরক্ষা সিস্টেম সংযুক্ত করেছে ব্রিটেন, যার প্রেক্ষিতে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানে সংযুক্ত করা হবে ড্রোন হামলা প্রতিরোধী মিসাইল সিস্টেম APKWS। এর প্রতিটি মিসাইলের দাম ইরানের শাহেদ ড্রোনের প্রায় সমান। ফলে সচরাচর ব্যবহৃত মিসাইলের চেয়ে কম খরচে ঠেকানো যাবে শত্রুর ড্রোন হামলা। ব্রিটিশ বিমান বাহিনীর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত এই ইউরোফাইটার টাইফুন ডগ ফাইটের পাশাপাশি ভূমিতে হামলা এবং গোয়েন্দা নজরদারিতেও এই ফাইটার জেট ব্যবহার করে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। শুরুতে শুধুই আকাশযুদ্ধের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই ফাইটার জেট, তবে সময়ের সাথে সাথে প্রয়োজন অনুসারে এতে বেশ কিছু উন্নত প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এই যুদ্ধবিমানে উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বংসী মিসাইল সিস্টেম সংযুক্ত করতে যাচ্ছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। উন্নত এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম APKWS। সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন এই সিস্টেম থেকে ছোড়া প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম বর্তমানে ব্যবহৃত মিসাইলের তুলনায় বেশ কম। ফলে শত্রুপক্ষের কম দামি ড্রোন ও মিসাইল হামলা প্রতিরোধে এই সিস্টেম বেশ কার্যকরী। গেল কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে ইরানের শাহেদ ড্রোন। 20 থেকে 50,000 ডলার মূল্যের এই ড্রোন রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন শাহেদ ড্রোনের মতো কম দামি ড্রোন হামলা কম খরচে ঠেকানোর উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই APKWS সিস্টেম। এর প্রতিটি মিসাইলের দাম প্রায় $30,000। ইউকে ছাড়াও সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কিছু দেশের কাছে রয়েছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। সম্প্রতি 10,000 ইউনিট APKWS সিস্টেম কেনার উদ্যোগ নিয়েছে কাতার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। নাগবা দিবসকে কেন্দ্র করে উত্তপ্ত লন্ডনের রাজপথ। শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সড়কে ফিলিস্তিনপন্থী ও কট্টর ডানপন্থীদের পাল্টাপাল্টি বিক্ষোভে ছড়ায় উত্তেজনা। ঐতিহাসিক নাগবা দিবস উপলক্ষে সমাবেশ করে ফিলিস্তিনপন্থীরা। একই সময়ে পাল্টা বিক্ষোভের ডাক দেয় কট্টরপন্থী অ্যাক্টিভিস্ট টমি রবিনসন। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বিরুদ্ধে নানা আপত্তিকর স্লোগান দেয় ডানপন্থীরা। প্রশংসায় ভাষায় ডোনাল্ড ট্রাম্পকে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় 4,000-এর বেশি পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৈরি করা হয় কড়া নিরাপত্তা বলয়। পুলিশের দাবি, তাদের তোয়াক্কা না করেই সমাবেশে বিশৃঙ্খলায় জড়ায় আন্দোলনকারীরা, যার জেরে আটক করা হয় কমপক্ষে 43 জনকে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া। বাজারে খাবার ও ওষুধের তীব্র ঘাটতির পাশাপাশি আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিতে দিশেহারা সাধারণ মানুষ, যার প্রতিবাদে দেশটির রাজধানী তিউনিসের সড়কে প্লাকার্ড ও ব্যানার হাতে নামেন শত শত মানুষ। এ সময় বিরোধী নেতা এবং সাংবাদিকদের গণহারে গ্রেপ্তারের প্রতিবাদ জানায় তারা। তাছাড়া প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের জোরালো দাবি
তোলেন। বিক্ষোভকারীদের স্লোগানে মুখরিত হয় রাজপথ। পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দমন নিপীড়ন চালাচ্ছে সরকার, অভিযোগ জানায় বিক্ষুব্ধ জনতার দল। 2010 সালে তিউনিসিয়া থেকেই শুরু হয় সরকার বিরোধী আন্দোলন আরব বসন্ত। আফ্রিকার দেশ কঙ্গোয় ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। নতুনভাবে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রভাবে দেশটির ইতুরি প্রদেশে কমপক্ষে 80 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 246 জন ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয়, কঙ্গোতে এবার ছড়িয়ে পড়েছে ইবোলার বুন্দিবুগিও ভ্যারিয়েন্ট। এখন পর্যন্ত যার কোনো অনুমোদিত টিকা বের হয়নি। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 50% পর্যন্ত। ইতুরি ছাড়াও উগান্ডার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলেও শনাক্ত হয়েছে ভাইরাসটি। এছাড়া উগান্ডাতেও ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মেক্সিকোর একটি গণকবর থেকে 50 জনের বেশি মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। দেশটির গুয়াদালাহারা এলাকায় মিলল এই গণকবরের সন্ধান। এছাড়া 19টি হাড়ের স্তূপ এবং কমপক্ষে 2টি কঙ্কালেরও সন্ধান মিলেছে। মূলত মাদ্রেস বুস্কাদোরেস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনাক্ত হয় এই গণকবর। দেশটিতে বিভিন্ন সময় নিখোঁজ সন্তানদের মায়েরা পরিচালনা করেন এই সংগঠন। গত 25 এপ্রিল শুরু হওয়া উদ্ধার তৎপরতা এখনও চলমান। উদ্ধারকারীদের দাবি, মরদেহ অন্য স্থানে পোড়ানোর পর দেহাবশেষ এবং হাড়গোড় দেয়া হয়েছে গণকবরে। মাফিয়া ও মাদক কারবারিদের তৎপরতায় দেশটিতে নিয়মিত গুম ও অপহরণের ঘটনা ঘটছে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে 1,33,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইতালির মোদেনা শহরে পথচারীদের উপর গাড়ি তুলে দিলেন এক চালক। গুরুতর আহত 8 জন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। দেখা যায় দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি একটি দোকানে ধাক্কা দেয়। এ সময় চালককে আটকানোর চেষ্টা করলে এক পথচারীকে সে ছুরিকাঘাত করে। একই সাথে চাকার নিচে পিষ্ট করে পথচারীদের। এরই মাঝে অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে সে আফ্রিকান বংশোদ্ভূত। মানসিকভাবে ভারসাম্যহীন থাকায় দীর্ঘদিন হয়েছিল তার চিকিৎসা। এদিকে আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অস্ট্রেলিয়ায় আবারও হাঙরের আক্রমণে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরেই হাঙরের কামড়ে প্রাণ হারাল 2 জন। শনিবার দেশটির পশ্চিম উপকূলে এই ঘটনা ঘটে। সাগরে সাঁতরানোর সময় আচমকা হাঙরের হামলার শিকার হন এক ব্যক্তি। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে তীরে আনা হয়। সাথে সাথেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাঙরের আক্রমণের শিকার হওয়া ব্যক্তির বয়স 38 বছর বলে জানিয়েছে প্রশাসন, তবে এখনও পরিচয় প্রকাশ করেনি তারা। পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়ায় প্রতি বছর গড়ে প্রায় 20টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটে থাকে। 32 বারের মতো এভারেস্ট জয় করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামিরিতা শেরপা। রোববার স্থানীয় সময় সকাল 10টার দিকে 29,000 ফুটের উঁচু এভারেস্টের চূড়ায় 32তম বারের মতো পা রাখেন তিনি। এ নিয়ে 56 বছর বয়সী কামিরিতা শেরপা ঐতিহাসিক এক মাইলফলক স্পর্শ করলেন। সর্বপ্রথম 1994 সালে এভারেস্টের জয় করেছিলেন তিনি। এরপর প্রতি বছরই একবার হলেও দুর্গম এই শৃঙ্গ জয় করেছেন দুঃসাহসী এই অভিযাত্রী। সবশেষ 14 পিকস এক্সপেডিশন কোম্পানির পর্যটক দলের প্রধান গাইড হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন এই শেরপা। কামিরিতার এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে নেপালের পর্যটন বিভাগ। একই দিনে আবার 52 বছর বয়সী লখপা শেরপা প্রথম নারী হিসেবে 11তম বারের মতো এভারেস্ট জয় করেন। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।